মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুনলাম ডান্স বাংলা ডান্স ফাইনালের দিকে এগোচ্ছে, তাই ডান্স বাংলা ডান্সের এই জার্নি নিয়েই ছড়া লিখেছি ম্যাজিশিয়ান। সবাইকে নিয়ে কয়েকটা করে লাইন আছে, এই যা। চলো প্রথমে তুমি গিন্টুকে নিয়ে শোনাও, চলো। ওকে। গিন্টু আমার পৃথিবীর মতো ভালো, ভালো লাগে গিন্টুর দুটো চোখ। গিন্টু আমার পৃথিবীর মতো ভালো, ভালো লাগে গিন্টুর দুটো চোখ। হোটেল থেকে টাওয়াল সাবান শ্যাম্পু তুলে আনা এবার বন্ধ হোক। ঠিক আছে, ভঙ্কুশকে নিয়ে কি লিখেছো? আমি কেঁদে দেবো, আমি রুমাল বের করলাম ওই জন্য। এইটা বড় ভালো লিখেছি ম্যাজিশিয়ান, বটকেশটা একটু হেল্পও করেছে। শুরু করছি তাহলে। ভঙ্কুশটা ছেলে কিন্তু ভালো, ঘুরতে যাবে দুবাই প্যারিস সৌদি। ভঙ্কুশটা ছেলে কিন্তু ভালো, ঘুরতে যাবে দুবাই প্যারিস সৌদি। ওখানে গিয়েও সবাই চিনবে ওকে, বলবে ওই দেখো ছোট্ট পুতুল বৌদি। এটার জন্য দাঁড়িয়ে হাততালি, দাঁড়িয়ে হাততালি, এটার জন্য। ম্যাজিশিয়ান আনন্দে বুকটা ভরে যাচ্ছে, প্রথম স্ট্যান্ডিং ওভেশন পেলাম। এবার আমারটাও শেষ করুন, চলো। বাহ, ভালো লেগেছে তার মানে ম্যাজিশিয়ান তোমার। তাই তোমাকে নিয়ে একটু ভাব মারছে লেখা একটা কবিতা। হেলান দিয়ে থাকেন হেলা দাদা, সকালে কচুরি সাটান গপা গপ। হেলান দিয়ে থাকেন হেলা দাদা, সকালে কচুরি সাটান গপা গপ। আর রাত্রিবেলা বাড়ি ফেরার পরে পিসির হাতে খান সবাই মিলে। আমার জীবনে এরকম ঘটনা অনেকবার ঘটেছে, অনেকবার হয়েছে। কে এতবার গেছি অফিসে, যেতে যেতে হঠাৎ জানতে পারলাম যে ওই রোলটা আমি পেয়েছি। কি আনন্দ সেদিন, একটা রোল পেয়েছি আমি। অফিস ঘুরেছি, ঘুরতে গেছি। কিন্তু তারপর ঠিক শুটিং 1 মাস পরে শুরু হবে, 3 দিন আগে খবর পেলাম আমি সে বইতে নেই, আমাকে বার করে দিয়েছে। সেই মুহূর্তটা আমি জানি ঠিক এই রকমই। তারপরে কষ্ট পেয়েছি, কেঁদেছি, কিন্তু কাঁদতাম আমি বাথরুমে গিয়ে। সবার সামনে কাঁদতাম না, বাথরুমে গিয়ে কাঁদতাম, কিন্তু বেরোতাম চোখে আগুন নিয়ে। আই উইল মেক ইট। তোমরাও একদিন অনেক বড় হবে, কিন্তু তোমাদের মধ্যে সেই আগুনটা আমি দেখেছি। সৎ পথে যারা যায় তারা শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছয়, এটা আমার বিশ্বাস। তোমাদের 3 জনের সাথে ফাইনালে দেখা হবে। You are all selected to finals. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 2015-তে আলাপ প্রীতিকার সাথে। এতগুলো বছর লাগলো কেন ভাবার জন্য যে মানুষ সারা জীবন কাটাবে? অ্যাকচুয়ালি 2015-তে আমি তখন ইঞ্জিনিয়ারিং পড়ছি 3rd ইয়ার। সো লাইফে তখন আমি সেটেল ছিলাম না, তো চাকরি করব, তারপর বিয়ে করব, একটা সম্পর্কের কথা ভাববো, এরকম আমার মাইন্ড সেটআপ ছিল। তো তারপরে আমি রিসেন্টলি এখন আমি 6 বছর কগনিজেন্টে সার্ভিস করি, আর তার সাথেই এক্সিকিউটিভ এমবিএ করছি আইএম থেকে। তো ঠিক যখন লকডাউনটা হলো না, কোভিড পিরিয়ডটা মানে অনেকের খুব ক্ষতি করেছে অবভিয়াসলি, বাট ওই সাপে বর হয় বলে না, আমাদের ক্ষেত্রে ওটা সাপে বর হয়েছে। তো কোভিডের সময় থেকে ও যখন বাঁকুড়া চলে গেল, তার আগে বন্ধু হিসেবে দেখা করা, চা খাওয়া, আড্ডা সবই হতো। বাঁকুড়ায় যাওয়ার পর না মানে ওই ডিস্টেন্সটা বুঝিয়েছে যে মানে একটু রোজ দেখা হলে ভালো হয়, কাছাকাছি থাকলে মানুষটা বেশ একটা মোটিভেশন পাই। আর ও আমার লাইফে অনেক বড় একটা ইন্সপিরেশন, কারণ লং ডিস্টেন্সে যাবো বা নতুন একটা শহরে কেরালার মতো একটা জায়গায় গিয়ে আমি সেটেল করবো আমি সত্যি ভাবিনি। তো আমার বাবা মার পরে ও কিন্তু প্রথম মানে আমার যখন মেলটা আসে যে ইউ আর অ্যাকসেপ্টেড, ও ফার্স্ট আমার পাশে বসে চায়ের দোকানে টালিগঞ্জে সুন্দর বলছে চা খেতে খেতে,
তুই যা, কোনো চাপ নেই। ওটা ঠিক সব থেকে খুশি হয়েছে, বড় হয়েছিল সব মিলে हुए हैं, मुझे पता चल गया, सब मिले long distance। তবে সত্যি তাই ভীষণ সাপোর্টিভ, ভীষণ কেয়ারিং। তো তাই জন্যই ভাবলাম কোভিডের সময়টা যে ঠিক আছে আস্তে আস্তে সেটেল করে বিয়ে করাই যায়। ঋতিকা, হ্যাঁ দিদি। কত ফ্যান আছে, মহিলা ফ্যান দিদি গুণে শেষ করতে পারবো না। আর আমার মানে করে যাচ্ছে। হ্যাঁ, আর আমি ওর ফেসবুকের যে ফ্যান পেজটা সেটার অ্যাডমিন আমি, মানে ফ্যান থেকে আমি ওটার অ্যাডমিন ছিলাম। তো পোস্ট অ্যাপ্রুভ করা, এগুলো করা, মেম্বার অ্যাড করা আমি করি ফেসবুকে, তখন থেকে করতাম। মানে কিরকম সব ওখানে রিজন থাকে না, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন দিস ইয়ে, মানে ম্যাক্সিমাম লোকে লেখে না, মানে যারা মহিলা হয় যে আই লাভ সৌম্য's ভয়েস, আই লাভ হিম, আই লাভ সৌম্য, আই ওয়ান্ট টু ফলো হিম, আই ওয়ান্ট টু জয়েন। আর আমি মানে তখন বসে বসে ভাবতাম যে আমাকেই বলছিস। তো আমি মানে মিডিয়েটর হিসেবে কাজ করি ফিমেল ফ্যানদের কাছে। না অনেস্টলি দিদি আমার ভীষণ ভালো বন্ধু। তাহলে একটা বউয়ের জন্য একটা গান শোনাও, এত সুন্দর বন্ধু তোমার। हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा, मैं तो तेरी सैया, तू है मेरा सैया, सैया, तू जो छू ले प्यार से आराम से मर जाऊं, आजा चंदा बाहों में तुझ में गुम हो जाऊं, मैं तेरे नाम में खो जाऊं, सैया, 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 हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শম্পা এবং শীতাংশু অভিযোগের ঝুড়ি একে অপরের ওপরে। শম্পার কম, শীতাংশুদার বেশি। কে বলবে আগে, শম্পা বলবে না শীতাংশুদা বলবে? বেশি কিছু বললে প্রবলেম আছে। কিন্তু এই জায়গা ছাড়া আপনি আর কথা বলতেও পারবেন না। আমি কেস খেতে রাজি নই। আপনাকে তো ওই জন্য আনা হয়েছে যে আপনি বলবেন। ঠিক আছে, আমি কিছু বলবো না, নয় দুদিন বাড়ির বাইরে থাকবো, অসুবিধা কি আছে? পরিচয়ের সময় সব বোঝেননি? এইটা না মিসআন্ডারস্ট্যান্ডিং, পরে রিয়েলাইজ করেছি। তার আগে মিষ্টি মিষ্টি কথা বলবো। আরে বাপ, না মিষ্টি মিষ্টি কথাটা আমি এখনো বলি। মানে আমার যদি কাউকে খারাপ কথা বলার থাকে তাকে হ্যাঁ খুব ভালো বলে দিয়ে সেই খারাপ তাকে বলতে পারিনি, সেটা এসে তো এই দুদিন আগে ওর হাতে এখনো এটা রয়েছে। ওদের অফিসে যে কলিগরা সব একসাথে কথা বলছে, তো রাজেশ বলে একটি ছেলে হাতে কোনোভাবে এটা এইভাবে ধরে এইভাবে নখটা লেগে এইভাবে টাচ করে চেপে দিয়েছে। তো আমি বেশ তো আমার এখানে লেগেছে। সেদিকে একটু বাড়িতে আসতে দেরি হয়েছে। আর তুমি কোথায় গিয়েছিলে? তোমার হাতে এই দাগটা কিসের? ও এটা না বলা হয়নি। দুদিন আগে অফিসে এরকম হয়েছিল, রাজেশ ধরেছে। ঠিক আছে, কালকে অফিসে গিয়ে রাজেশকে ফোনটা দিয়ে দেবে তোমাকে, জিজ্ঞাসা করবো। সেটা যাই হোক, তালে গেলে আমি ভুলে গেছি। হঠাৎ আমার দুপুরবেলা ফাঁকা মাথায় মনে পড়েছিল জিজ্ঞাসা করো ফাঁকা মাথায় বউ কতটা সংসারী। বাড়িতে কাজের লোক ঢুকতে পারবে না। আর সব কাজ যদি ঠিকঠাক হয় তার মানে কতটা সংসারে বুঝে নেওয়া যেতে পারে। ডাস্টিং, ঝাড়ু, পোছা, না এটা আমি ভালোবাসি, আমি ভালোবাসি। আমার যতই কাজের প্রেসার করতে হয় এটা বলো, সেটা করলে তোমার মাথা গরম হয়ে যায়, মনে হবে কেন দিয়েছি কাজটা করতে। এইটা তো কেস আবার। কিন্তু আমি করি, আমার ভীষণ ভালো লাগে। আমি কাজের ফাঁকে মানে যেটা হয় যে আমি আয়রন পর্যন্ত জমিয়ে রাখি। মানে অফিস থেকে যাওয়ার সময় দেখলাম আয়রন নিয়ে বসলো, তো এসেও দেখছি আয়রন চলছে। আমি বললাম কি পাড়ার লোকেরও চলে এসছে নাকি। না খুব ভালো থেকো, তোমরা দুজনেই ভীষণ সুইট কাপল। খুব ভালো থেকো। সুইট কাপল? হ্যাঁ সুইট, হ্যাঁ শিওর, সুইট একদম লক কর দেতা একদম। খুব ভালো থেকো। এবার একটা গান শুনি দা শম্পা। সোনা বন্ধুর মুখের হাসি
সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না। দিলে তো মানে না প্রাণে তো বোঝে না, দিলে তো মানে না প্রাণে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা। দিলে তো মানে না প্রাণে তো বোঝে না, দিলে তো মানে না প্রাণে তো বোঝে না, দিলে তো মানে না প্রাণে তো বোঝে না। খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ, খুব সুন্দর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি শুনবো না, আমি কোথাও যাব না, আমি যাব না, যাব না, যাব না, ব্যাস। ছেলে মানুষই করো না ডাক্তারবাবু, যেতে তোমাকে হবেই। শোনো, আমার সাথে কোঅপারেট করলে ভালো, নাহলে কিভাবে তোমাকে নিয়ে যেতে হবে আমি কিন্তু ভালোভাবে জানি। কোঅপারেট? ইংরেজি বলছে। অর্ণব, গৌরী তো ইংলিশ বলছে রে ভাই। হ্যাঁ বলছি, তাতে কি হয়েছে? মানে মানে কি ভেবেছো তুমি? একটু ইংলিশ বলেছো মানে বিশাল কিছু একটা ব্যাপার ঘটিয়ে ফেলেছো। গৌরী, মানে কি শুরু করেছো তুমি? নিজেকে খুব বিরাট কেউকেটা মনে করেছো? ষাঁড়ের মতো না চেঁচিয়ে আমার কথাটা শোনো তো তুমি। ষাঁড়? আমি ষাঁড়? আরে ভাই, এ তো আমার মান সম্মান কিচ্ছু রাখবে না। প্রেস্টিজে তো গ্যামাক্সিন করে দেবে। শোনো ডাক্তারবাবু, আর একবার মুখ খুললে মা এমন অভিশাপ দেবে, মুখ দিয়ে কথা বেরোবে না, শুধু হাওয়া বেরোবে। মনে নেই শৈলমার কি হয়েছিল? আমি সেই শৈলমা, আমি দেব। মানে তুমি ঠিক কি বলতে চাইছো গৌরী? তোমার কথায় মা এরকম করেছিল? আমার কথাই কেন করবে ডাক্তারবাবু? মায়ের কি চোখ কান নেই? মায়ের চোখ কান আছে, সেগুলো দিয়ে দেখতে শুনতে পায়, তার বুদ্ধি আছে। নেই গৌরী, নেই, তারও নেই, আর তার এই পরম ভক্তেরও নেই। আচ্ছা, মাকে শুধু শুধু রাগিয়ে অপমান করে তোমার কি লাভ হচ্ছে বলো তো? মায়ের কোপ যে কি সাংঘাতিক হতে পারে সেটা তুমি বোঝোনি? আমি তোমাকে বারবার বারণ করছি, এরপরেও তুমি এসব বলছো। হ্যাঁ বলছি, আবার বলবো, 100 বার বলবো। এই দেখো, এই দেখো, বলছি আমি, তোমার মা বলেছিলাম চুপ করতে, দিল তো মা এবার বাকি হারা করে। বলো এবার কি বলবে? ও অর্ণব দাদা, ডাক্তারবাবুকে বস্তা তুলে দেওয়ার মতো আমার পিঠে তুলে দাও। চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কেউ জানে না সেই মেয়েটা
গৌরী, এই সিঁড়ি দিয়ে তুমি ঈশানকে নিয়ে নামতে পারবে না, আমি নিচ্ছি, আমাকে দাও। না না অর্ণব দাদা, এই কাজটা আমাকেই করতে হবে। আমি প্রতিজ্ঞা করেছি ডাক্তারবাবুকে মন্দিরে নিয়ে যাব ক্ষমা চাওয়ার জন্য, তাই আমি করব। আচ্ছা সাবধানে চলো। ঠিক আছে তুমি? সত্যি গৌরী, গৌরী কথা রেখেছে। কি কষ্ট করি না নিজের স্বামীকে এখানে নিয়ে এসেছে। ডাক্তারবাবু একবার ক্ষমা চাইলে সব বিপদ কেটে যাবে। গৌরীর মতন পতিব্রতা মেয়ে বলেই এত কষ্ট করে নিয়ে এলো। মাগো সহায় হও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুঝতে পারি রুচি সম্পন্না, অভিজাত, তারপর এমন একজন মহিলা যিনি সমাজের অনেকের কাছেই অনুকরণীয়। তার চলা ফেরা বলা সবকিছু নাকি অন্যরকম। তাহলে এরকম একটা কুৎসিত ঘটনার কথা জানার পরেও সেই কৌশিকী মুখার্জি কেন স্বয়ম্ভু মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জিকে বাড়িতে থাকতে দেয়? দেবুদা, যে কোনো কারণে হোক তোমার সাথে প্রীতির বিয়েটা হয়েছিল, তাই জন্যই হয়তো তুমি হুট করে আমার অফিসের এই চেম্বারে ঢোকার সাহসটা পেলে, লাইসেন্সটা পেয়েছো। তবে তোমার এই তকমাটা, তোমার এই পরিচয়ে তকমাটা যদি সরিয়ে নেওয়া যায়, তাহলে কি তোমার মনে হয় না যে আমাদের অফিসের বাইরে যত গার্ড আছে, সিকিউরিটি গার্ড, তাদের থেকেও তুমি অনুপযুক্ত? ব্যক্তিগত জীবনে একটা কুরুচি সম্পন্ন, যার কালচার খুব খারাপ, একেবারেই অভিজাত নয়, সেরকম একটা মানুষ কৌশিকী আমার অফিসে ঢুকে একদম চিৎকার করবে না। এটা আমার অফিস। আমার অফিসে যত সংখ্যক গার্ড আছে, তার যদি আমি জাস্ট 1% এখানে ডাকি না, তোমাকে এখান থেকে ধরে জাস্ট ছুঁড়ে ফেলে দিতে পারে। আর বাকি রইল স্বয়ম্ভু জগদ্ধাত্রীর ওই বাড়িতে থাকা। দেখো, জগদ্ধাত্রী নির্দোষ একটা মেয়ে, খুব ভালো একটা মেয়ে। উৎসব মুখার্জি জাস্ট বদনাম করার চেষ্টা করছে।
উৎসব তো তোমার ভাই হয়। হ্যাঁ তো কি হয়েছে? উৎসব আমার ভাই, মেহেন্দি আমার ভাইয়ের বউ। মেহেন্দি সবটা আগে থেকে জানতো, উৎসবও সবটা আগে থেকেই জানতো। তোমাকে একটা কথা বলি, জানো তো, কথায় আছে না, আদার ব্যাপারী জাহাজের খবর রেখে কি করবে? তুমি তো আদার ব্যাপারী, জাহাজের খবর রাখছো কেন? তুমি তোমার মতন থাকো না। তা না হলে কিন্তু তোমাকে এবার ঘটি বাটি বিক্রি করে ওই উত্তরবঙ্গে ফেরত যেতে হবে। ভবিষ্যতে আমার চেম্বারে যদি অনুমতি না নিয়ে ঢোকো তাহলে কিন্তু অর্ধচন্দ্র বোঝো, ঘাটটা জাস্ট ধাক্কা দিয়ে না ঘর থেকে বাইরে বার করে দেবো। তবে একটা কথা, ওই উৎসব মুখার্জি আর মেহেন্দি মুখার্জিকে বলে দিও, হ্যাঁ, এতে কিন্তু চিড়ে ভিজবে না। তবে একটা কথা মাথায় রেখো, কৌশিকী মুখার্জি যতক্ষণ আছে ততক্ষণ ওই জগদ্ধাত্রী মুখার্জি আর স্বয়ম্ভু মুখার্জিকে ওই বাড়ির চৌকার টপকে বাইরে ফেলতে কেউ পারবে না। কথাটা যেন মাথায় থাকে। ওকে, আমি এখানে এসেছিলাম আলোচনা করতে, কিছু কথা বলতে, যে এই জগদ্ধাত্রী বলে মেয়েটা পরিবারের জন্য ক্ষতিকারক হতে পারে। যাই হোক, এবার তুমি আসতে পারো। থ্যাংক ইউ। মনে রেখে দেব, এই অপমানটা আমি মনে রেখে দেব কৌশিকী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোভিডের সময় অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি নিয়ে বেবি গোমসের সাথে কিছু কালোবাজারিদের ঝামেলা হয়েছিল। কালোবাজারি করে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। তো অভিযোগ ছিল যে ব্ল্যাক মার্কেটিং করেছে দ্যাট গুরু। किसको चाहिए? डॉक्टर कॉल, वो घर में है ना? हाँ है। आप कौन? जैफ चंदन। अपॉइंटमेंट है? नो। तो फिर क्यों आए हैं? आई एम सो सॉरी। মিট করতে এসেছি, মিট করে তবেই যাবে। আপনি? जैफ चंदन, इंटेलिजेंस डिपार्टमेंट। अंदर आ सकती हो क्या? প্লিজ। कौन आया है? আপনি আমার ঘর অবধি চলে এসেছেন, কি চাইছেন আপনি? আমি দুটো প্রশ্ন করতে এসেছি আপনার কাছে, প্রশ্নের উত্তর পেলেই চলে যাব। কি সওয়াল করবেন আপনি আমাকে? আপাতত আপনাকে নয়, ম্যাডাম বর্ষাকে সওয়াল করব। ও কোনো প্রশ্ন শুনবে না। গয়না পছন্দ হলো ম্যাডামের? গয়না কিনতে গিয়েছিলেন তো? কত লাখ টাকার গয়না কিনলেন? আপনি কি করে জানলেন? আমি কি করে জানলাম? এই যে টেবিলে নতুন গয়নার বক্স রাখা, এই দেখুন। তো ডক্টর কল, এই গয়নাটার দাম তো প্রায় 20 থেকে 25 লাখ টাকা হবেই না? প্রচুর পয়সা ডক্টর কলের। फॉर योर इंफॉर्मेशन मैं आपको बता दूं कि आई एम अ वेरी 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 सक्सेसफुल डॉक्टर। আমার অনেক পয়সা আছে। আমার পয়সার কত জানেন? ডু ইউ নো? হ্যাঁ, আপনার পয়সার থেকেও বেশি বোধহয় আপনার বিজনেস, তাই না? আপনার হসপিটাল, আপনার আউটডোর, আপনার ওটি, আপনার আইসিইউ, আপনার মেডিসিন, আপনার কোম্পানির মার্কেটিং। ইউ আর আ বেটার বিজনেসম্যান দ্যান আ ডক্টর, তাই না? কেন এসেছেন আপনি এখানে বলুন? শুধু একটা কথা জানতে এসেছি, কোভিডের সময় অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি নিয়ে বেবি গোমসের সাথে কিছু কালোবাজারিদের ঝামেলা হয়েছিল। তার জন্য আপনি আমার ঘরে এসেছেন? बेबी गोम्स को जाकर पूछिए। डॉक्टर कॉल, तमीज से बात कीजिए। And you are talking about baby Gomes, ना? Baby Gomes को जाके मैं कैसे पूछूं? She is no more. But आपनी एखोनो बेचे आছেন।
আপনার হসপিটালে ঝামেলা হয়েছিল তো? কালোবাজারি করে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল তো? এবং আপনি সেখানে উপস্থিত ছিলেন ডক্টর কল। কয়েকজন নার্স সেটার প্রতিবাদ করতে গিয়েছিল, আর তাদের মধ্যে একজন ছিল দ্যাট বেবি গোম। আপনি কি বলতে চাইছেন? আমি অক্সিজেন সিলিন্ডারের ব্ল্যাক মার্কেটিং করেছি? না, আমি সেটা বলতে চাইছি না। অভিযোগ ছিল যে ব্ল্যাক মার্কেটিং করেছে দ্যাট গুরু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুলিশ এসে কেন? পুলিশ কি ব্যাপার? পুলিশ কেন? मामा 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 को पुलिस से भय कर रहा है। আমার খুব ভয় कर रहा है। পুলিশ এসে কেন আমাদের বাড়িতে? ভেতরে আসতে পারি? বলি, আপনারা আবার আমাদের বাড়িতে আসতে গেলেন কেন? আমাদের বাড়িতে কিছু হয়নি তো? নিশ্চয়ই কিছু হয়েছে। আপনাদের এই বাড়ি থেকেই কমপ্লেন এসেছে, তাই আমরা এখানে এসেছি। আচ্ছা, আপনাদের মধ্যে পরাগ ব্যানার্জি কে আছেন? নমস্কার, আমি পরাগ ব্যানার্জি। কিন্তু কি ব্যাপার বলুন তো? মানে দেখুন, আমি তো একজন স্কুল টিচার, আমি তো কোনো অসামাজিক কাজকর্মে লিপ্ত নই, বা কোনো অসামাজিক কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই। আমাকে তাহলে খুঁজছেন কেন? বাইরে হয়তো আপনি কোনো অসামাজিক কাজ করেন না, তবে বাড়িতে নিশ্চয়ই করেন। তা না হলে আপনার স্ত্রী আপনার এগেনস্টে থানায় গিয়ে কমপ্লেন করবেন কি করে? এবার বলুন তো, আপনি কি আপনার স্ত্রীর গায়ে হাত তোলেন? আমি আমার স্ত্রীর গায়ে হাত দিই? এসব আপনি কি বলছেন স্যার? আমি তো আপনাকে বললাম আমি একজন টিচার। আপনি কি বলছেন এসব? আমি তো ভাবতেই পারি না এসব। স্যার, আপনি বোধহয় বাইরে থেকে একটু হলেও শুনতে পেয়েছেন। সকালবেলায় শুরু হয়ে গেছে। ভেবেছিলাম ওর নামে আমি কোনো কমপ্লেন করব না, ওকে আমি কনসিডার করব। মাথায় এসেছিল একবার যে ওর কথা আপনাকে বলি, তবুও আমি ওর নামে কোনো কমপ্লেন করিনি। এই যে আমার দেওর পলাশ ব্যানার্জি, সকালবেলায় শুরু করেছে। মাকে বলছে বড় বৌদির ব্যাপারে যে নবাব নন্দিনীকে বলো আমার খাবার খেয়ে বেরোতে হবে, তাড়াতাড়ি রান্না করে দিতে। স্যার আপনি বলুন তো, আমি তো ওর থেকে বড়, ওর তো আমাকে সম্মান করা উচিত। ও কেন আমাকে নবাব নন্দিনী বলে উক্তি করবে বলুন তো স্যার? আমি সারাদিন সার্ভিস দেব, রান্না বান্না করব, তারপর যদি এইভাবে কথা বলে। আমি তাই বলেছি স্যার যে আমাকে যেদিনকে ভালো করে সম্মান করে কথা বলবে, আমাকে যখন ডিরেক্টলি সম্বোধন করে কথা বলবে, তখনই আমি ওকে খাবার দেব, তার আগে আমি ওকে খাবার দেব না। আর এই যে আমার স্বামী পরাগ ব্যানার্জি, আপনাকে বললো তো যে ও আমার গায়ে হাত তোলে না? স্যার এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই কিন্তু জানে যে ও আমার গায়ে হাত তোলে। আপনি যদি বিশ্বাস না করেন, আমার শাশুড়ি মাও এখানে আছে, আমার শাশুড়ি মাকেও জিজ্ঞেস করতে পারেন। মা মা তুমি বলো তো, তোমার ছেলে আমার গায়ে হাত দেয় কিনা? বলো না মা, তুমি অন্তত সত্যি কথাটা বলো। বলছিলাম বৌমা, কি বলছোটা কি তুমি? ও কি কথা আমি কি করে জানবো বলো দেখি? তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। তোমরা স্বামী স্ত্রী রাত্রিবেলায় ঘরের মধ্যে কি করো না করো, ঝগড়াঝাটি করো কিনে। দেখো, আমি তো আর ওই ঘরের দরজায় চোখ লাগিয়ে বসে থাকি নে যে আমি জানতে যাব। আমি কি করে জানবো বলো? আমি তো জানতে যাইনি কখনো। আর তাছাড়া ওই আমি তো থাকি যে ওপরে। হ্যাঁ, আমি কি করে জানবো বলুন দেখি? আমি জানি না ওদের দুজনের ব্যাপার। আমি তো দেখিনি কখনো, নিজের চোখে তো দেখিনি বলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যে একেবারেই গায়ে হাত দিইনি সেটা নয় স্যার। আমি স্বীকার করছি আমি গায়ে হাত দিয়েছিলাম। দেখুন স্যার, আমি একজন টিচার, তো আমি মিথ্যে কথা বলছি না, সেই জন্য আমি স্বীকার করছি। কিন্তু স্যার এটা আপনাকে জানতে হবে যে কি কারণে আমি গায়ে হাতটা দিয়েছিলাম। এই একদম চুপ করে থাক।
এসব আর ব্যাখ্যা করে বলার দরকার নেই। গায়ে হাত তুলেছিস সেটাই যথেষ্ট অন্যায় করেছিস। কেন গায়ে হাত দিয়েছি এটা আবার বলতে যাচ্ছে। কেন গায়ে হাত দিয়েছিস? তোর মেজাজ ঠিক ছিল না তাই। কাকি প্লিজ আমাকে কথা বলতে দাও। তোমাদের একটা ইন্টারেস্ট আছে ওকে বাঁচাবার, সেটা বুঝতে পারছি, কিন্তু এক্ষেত্রে কথাটা আমাকে বলতে দাও। স্যার ও তো থানায় গেছিল, আমার নামে কমপ্লেন করে এসেছে, আপনি সবটা শুনেছেন। কিন্তু স্যার ও কি আপনাকে একবারও এটা বলেছে যে বিয়ের আগে ওর একটা সম্পর্ক ছিল, ওর একজন বয়ফ্রেন্ড ছিল, বলেছে আপনাকে? বলেনি তো? ও কি এই কথাটা আপনাকে বলেছে যে সেই ছেলেটির সঙ্গে ওর এখনো সম্পর্ক আছে? ও বলেছে ও আমাকে ঠকিয়ে বিয়েটা করেছে? বলেনি তো স্যার? স্যার আমাদের তো লাভ ম্যারেজ হয়নি, আমাদের সম্বন্ধ করে বিয়েটা হয়েছে। কাজেই ওর বিয়ের আগে কি ছিল, ওর বিয়ের আগে যে বয়ফ্রেন্ড ছিল সেটা তো আমার জানার কথা নয়, আমি সেটা বিয়ের পরে জানতে পেরেছি। ছেলেটির সঙ্গে ওর এখনো সম্পর্ক আছে স্যার। ছেলেটা আমাদের এই বাড়িতে আসে, এবং কখন আসে জানেন? যখন আমরা বাড়িতে কেউ থাকি না সেই সময় আসে। এবং আমার ভাইকে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, ওরা সাক্ষী ছিল, মানে ভাইয়ের সঙ্গে যে মেয়েটির বিয়ে হবে সে ওই সময় উপস্থিত ছিল। ওরা তো দুজন দেখেছে এই বাড়িতে ওই ছেলেটিকে আসতে। আপনি যদি মনে করেন স্যার আমার ভাইয়ের যে হবু বউ যার কথা বললাম, আপনি ওকে ডেকে জিজ্ঞেস করতে পারেন স্যার, ওরা সমস্তটা সাক্ষী। আপনি সব শুনে বলুন তো স্যার, এরপরেও একজন হাজব্যান্ড হিসেবে আমার মেজাজ ঠিক থাকা সম্ভব? আপনি বলুন না। এমনকি এসব ঘটনার পরেও ওকে বোঝানো হয়েছিল ও যেন সবকিছু ভুলে যায়, ও যেন সরে আসে। এই তো দুদিন আগে স্যার রাত্রির 12টার সময় ছেলেটা ওকে নিজের গাড়ি করে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে গেছে। আপনি ভাবতে পারেন স্যার? কিন্তু এরপরেও স্যার আমার স্ত্রী আমাকে মিথ্যে কথা বলে। ও এমনকি আমার দিদিকে সবটা বুঝিয়েছিল যাতে সেও মিথ্যে কথাগুলো বলে। কিন্তু আমার এই দিদি, ও তো স্যার এসব কিছু মাথায় রাখতে পারে না, সহজ সরলভাবে কথাগুলো বলে দেয়। সেই জন্য বলে দিয়েছে যে ওই ছেলেটা এখানে ড্রপ করতে এসেছিল। ওকে আসলে বলা হয়েছিল যে ও যেন বলে যে ভাড়ার গাড়িতে করে ওরা আসলে ফিরেছে। সেটা হয়নি স্যার, জানাজানি হয়ে গেছে পুরো ব্যাপারটা। ওই ছেলেটা স্যার আপনি ভাবুন, রাত্রির 12টার পরে আমার স্ত্রীকে এই বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে। স্যার আমাদের তো নতুন বিয়ে হয়েছে, প্রত্যেকটা বাড়িতে একটা নিয়ম থাকে তো স্যার। আপনি নিজে ভাবুন না, এই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটতো, আপনার স্ত্রী যদি এরকম কোনো ঘটনা ঘটতো, আপনি চুপ করে থাকতে পারতেন? এটা সম্ভব? হ্যাঁ স্যার, আমি স্বীকার করছি যে গায়ে হাত দেওয়াটা আমার অন্যায় হয়েছে, আমি স্বীকার করছি স্যার। কিন্তু স্যার আপনি বিশ্বাস করুন, আপনি ওকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি শুধু ওকে ধাক্কা দিয়েছিলাম স্যার। আমি বুঝতে পারিনি যে ও পড়ে যেতে পারে, আমি সত্যি বুঝতে পারিনি স্যার, আমি ইচ্ছে করে করিনি স্যার এটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঈশা আবার সৃজনের মাথাটা খাচ্ছে। আমি যদি ওখান থেকে বেরিয়ে আসি, ও ডেফিনেটলি সৃজনের বড় কোনো একটা ক্ষতি করে দেবে। এই একটা মেয়ে আজ আমাদের এতটা যে হেনস্থা হতে হচ্ছে না, শুধুমাত্র ওর জন্য। তুই ওকে একদম ছাড়বি না, পাগল নাকি? ঈশাকে আমি উচিত শিক্ষা দেব, তারপর আমি স্বস্তির নিঃশ্বাস নেব। না প্লিজ, তুই এখান থেকে বেরিয়ে আয়। বেরিয়ে যে আসতে বলছিস, বেরিয়ে যাবোটা কোথায় রুচি? বিয়ের পরে মেয়েদের আর কোথায় যাওয়ার জায়গা আছে বলতো? সে বাবা মার কাছে যাব? দরকার হলে তাই যাবি, ওটা তোর বাড়ি, তোর নিজের বাড়ি, তুই ওখানে সসম্মানে বাঁচবি। কি করে রুচি? মা তো আমাকে বিয়ের আগে পই পই করে বলেছিল ওখানে বিয়ে না করতে। আমি তো মায়ের সাথে অশান্তি করে ঘটা করে বিয়েটা করলাম। এখন আবার বাক্স প্যাটরা নিয়ে তাদের দুয়ারে গিয়ে দাঁড়াবো? তাছাড়া আমার বাবা আমার থেকে দূরে থাকলেও এটা ভেবে শান্তিতে আছে যে তার মেয়ে তত্ত্ব বাড়িতে শান্তিতে সংসার করছে। বাবার থেকে সে শান্তিটা কেড়ে নেবো, এগুলোকে টেনশনে ফেলবো? আরে রুচি, তত্ত্ব বাড়ি আমার বাড়ি, ওটাই আমার আস্তানা, আমার পরিচয়। ওই বাড়ি থেকে বেরিয়ে এসে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। ঠিক আছে, তাহলে তুই তোর এই মহানুভবতাই পিছুটা নিয়েই পড়ে থাক, পুরে মর তুই। আমি আর কি বলবো বল? রুচি, তুই আমার উপরে রাগ করিস না প্লিজ।
তুই একটু মাথা ঠান্ডা করে আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। পর্ণা প্লিজ, যা হচ্ছে তুই আমাকে ঠান্ডা মাথায় থাকতে বলিস না তো, আমি পারবো না। রাগ রুচি, এই রাগটাই সব কিছু, জানিস তো? এই রাগের জন্যই তো সৃজন আমাকে। রুচি, আমি যে ভুলটা করেছি তুই কিন্তু সেটা করিস না। চয়নের ব্যাপারে কোনো রকম ডিসিশন তুই রাগের মাথায় নিস না। পর্ণা প্লিজ, আমি তো তোকে বলেছি যে আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না, কিন্তু বর্ষা ফোন করছে কেন? কিছু কি আবার হলো নাকি? বৌদি ভাই বলছি, বাবা দাদাকে টাকার কথাটা বলার পর থেকেই না মা, ঈশা, ওরা সবাই মিলে ওর মাথাটা খাচ্ছে জানো। তিনজন মিলে ওর ঘরে ঢুকলো, তারপর কি সব গুজুর গুজুর করলো, তারপর বেরিয়ে গেল। আমি শিওর ওরা তোমার এগেনস্টে কোনো একটা প্ল্যান করছে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমার না এসব নিয়ে আর ভাবতে ভালো লাগছে না। ওরা যা পারে করুক। কিন্তু বৌদি ভাই শোনো, তুমি আজকে যা যা বলেছো ওগুলো তো সব ঝোঁকের মাথায় বলেছো বলো, কিন্তু এরা তো এই ছুতোটা ছাড়বে না, খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করবে। দাদা ভাইয়ের মনটা তোমার বিরুদ্ধে পিষিয়ে দেবে বৌদি ভাই। দেখো, তুমি যেটা বলছো মানে সেটা যদি সত্যি হয় তাহলে ওদের চক্রান্ততে আমি এত সহজে দত্তবাড়ি ছেড়ে বেরিয়ে আসবো না। ঠিক আছে বৌদি ভাই, কিন্তু তুমি আজ তাড়াতাড়ি ফিরে এসো, আমি এদিকটা নজর রাখছি, কেমন? রাখছি। পর্ণা, কার ফোন ছিল? বর্ষা। ঈশা আবার সৃজনের মাথাটা খাচ্ছে। ঈশা যেভাবে যোগের মতন পড়ে আছে সৃজনের পেছনে, আমি যদি ওখান থেকে বেরিয়ে আসি ও ডেফিনেটলি সৃজনের বড় কোনো একটা ক্ষতি করে দেবে। এই একটা মেয়ে, সে কলেজ থেকে শুরু করে আজ অবধি সবার জীবন তছনছ করে দিচ্ছে। আজ আমাদের এতটা যে হেনস্থা হতে হচ্ছে না, শুধুমাত্র ওর জন্যে। পর্ণা, তুই ওকে একদম ছাড়বি না। পাগল নাকি? আমি ওই বাড়িতে থাকি বা না থাকি, এই ঈশার আমি শেষ থেকে ছাড়বো ওই বাড়িতে। আমি নিজেকে নিজে কথা দিচ্ছি, ঈশাকে আমি উচিত শিক্ষা দেব, তারপর আমি স্বস্তির নিঃশ্বাস নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এখানে এসেছি আমার ছেলের সঙ্গে কথা বলতে। তুমি এর মধ্যে একটা কথাও বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। তোমার এইসব অসভ্যতা আমি সহ্য করবো না। আশ্চর্য বাবা, তুমি ওকে ওভাবে কেন বলছো? আর ও তো আমার ভালোর জন্যই বলছে। তোর যদি ভালো মন্দ বোধ থাকতো সৃজন, তাহলে আজ তোর সংসারটা ভাঙতো না। তোকে একটা কথা মনে করাতে এলাম। তুই তো বলছিলি যে পর্ণাকে ডিভোর্স দিবি। ডিভোর্স দে, আপত্তি নেই, তার আগে 10 লক্ষ টাকা দে। হ্যাঁ, 10 লাখ টাকা পর্ণাকে দিতে হবে। ওই টাকা ফেরত দেওয়ার আগে তোরা যদি ডিভোর্স শব্দটা উচ্চারণ করিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমিও দত্তবাড়ির ছেলে, মুখ দিয়ে যেটা বেরোয় সেটা কিন্তু মাটিতে পড়ে না। যা বলি সেটাই করি আমি। তোরা কি ভেবেছিলি? হ্যাঁ, একতরফা অসভ্যতা আমি করেই যাবি, আটকাবার কেউ নেই। হ্যাঁ, আমি আছি আটকাবার জন্য। বাবুর বাবা, তুমি কি সত্যি সত্যি মানো যে বাবু তোমার ছেলে? হ্যাঁ, আরে বাবা, নিজের ছেলের উপরে তোমার কোনো দরদ নেই? যে মেয়েটা অন্য বাড়ি থেকে এসে বাবুকে এত অপমান করলো, তুমি সেই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলছো, তোমার লজ্জা করছে না? না, লজ্জা করছে না, করছে না লজ্জা। লজ্জা হচ্ছে আমার এই কথা ভেবে যে সৃজন আমার ছেলে। সৃজন কপাল করে সুন্দর একটা বউ পেয়েছিলি, কিন্তু ধরে রাখতে পারলি না। এই জন্য দায়ী তুই আর তোর মা। হ্যাঁ, পর্ণা ঠিকই বলে, তুই মোটেও ভালো স্বামী নোস। তুই কি করেছিস পর্ণার জন্য? কিচ্ছু করিসনি, উল্টে ওর থেকে টাকা নিয়ে তুই ব্যবসা শুরু করেছিস। বাবা, আমি ব্যবসা করার জন্য পর্ণার কাছ থেকে কোনো টাকা চাই, বরং ও আমাদের ঠকিয়ে মিথ্যে কথা বলে সবার সামনে ভালো সেজেছে। চুপ কর। প্রথম দিন থেকে আমি কিন্তু কিচ্ছু বলিনি, মুখ বুঝে সব সহ্য করেছি। যে মেয়েটা তোকে নিজের কাছে রেখে দেবে বলে, আমাদের কাছে রেখে দেবে বলে গয়না বন্ধক দিল, তাকে তোরা দিনের পর দিন কথা শুনিয়েছিস, অপমান করেছিস, আর এখন বলছিস যে ও তোকে ঠকিয়েছে। ছি সৃজন, ছি, তোর কি লজ্জাও করে না? হ্যাঁ, না, আমারই দুর্ভাগ্য যে আমার নিজের ছেলের মেরুদণ্ড নেই। বাবুর বাবা, তোমার মাথাটা কি একেবারে মানে? চুপ করো। মাথা ঠিক আছে, আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। সৃজন, তোর জীবনে এখন যা সব হচ্ছে না,
এর জন্য দায়ী কিন্তু তোর মা। কৃষ্ণা, তুমি দায়িত্ব নিয়ে তোমার ছেলের ঘরটা ভাঙছো, দায়িত্ব নিয়ে ভাঙছো তুমি। কি বলছো তুমি এগুলো বাবুর বাবা? বাবু, তোর বাবা কি বলছে? আমি তোর ঘর ভেঙেছি, আমি ওর ঘর ভেঙেছি? ভেঙেছো ভেঙেছো ভেঙেছো, আর একদিন না একদিন তুমি সেটা ঠিক টের পাবে, পাবে। বাবুর বাবা, বাবুর বাবা, বাবু, বাবু তুই দেখলি? ঈশা তুমি দেখলে তোমার কাকু কিভাবে অপমান করে গেল আমাকে? তুমি দেখলে? বলো তুমি। কাকিমা, কাকিমা তুমি শান্ত হও, শান্ত হও কাকিমা, আমি তো আছি, সব ঠিক করে দেবো। ঈশা শোনো, তোমার কাকুকে কিন্তু তুমি চেনো না। হ্যাঁ, 10 লক্ষ টাকা যে দিতে বলেছে বাবুকে, ওটা কিন্তু পর্ণাকে দিতেই হবে। যদি সেটা না হয়, তোমার কাকু এমনিতে শান্ত লোক, কিন্তু রেগে গেলে খ্যাপা সার হয়ে উঠবে। মা তুমি চিন্তা করো না, যেখান থেকেই হোক আমি পর্ণার সব টাকা ফেরত দিয়ে দেবো। দরকার পড়লে রাস্তায় ভিক্ষে করে আমি সব টাকা ফেরত দেবো, কিন্তু ওর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। পর্ণা, তুই কিন্তু নিজেই আমার রাস্তাটা ক্লিয়ার করে দিলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাপরে ফুলকি দাস, এরকম সবাই যে তুই আসবি কখনো ভেবেছিলি? মা কালী সত্যি তোকে দু হাতে আশীর্বাদ করেছে, নয়তো এমন ঘটনা হয়। স্যারও তোর পাশে পাশে আছে, ভাবতেই পারছি না। আরে সহদেব, দেখ কে এসছে, দেখ তো সহদেব কাকে এসছে। সহদেব কেমন আছো? হ্যাঁ, বৌমাকে নিয়ে এসছো? বাহ, খুব ভালো। আসবো না মাস্টারমশাই? রোহিত আর ফুলকি এত বড় একটা কাণ্ড করলো, সে তো জানতামই না। সত্যি আজ আমাদের বড় গর্বের দিন। আর ফুলকিকে তো একটু আদর করতেই হয়। সেই বিভূতি বাবার কাণ্ডের পর থেকে লজ্জায় আমি আর মুখ দেখাতে পারিনি। না না কাকিমা, তাতে তোমার কি দোষ? ফুলকি, তুমি আর রোহিত এই অঞ্চলের মেয়েদের জন্য তো অনেক কিছু করেছো। আমরা তো টিভিতে সব দেখলাম, আর আস্তে আস্তে এই খবরটা চারিদিকে প্রচার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আর বলতে হবে না। আমার ভাইপো আবার এত প্রশংসা শুনলে বড় বেশি লজ্জা পায়। বসো বসো বসো, তোমরা বসো, চল আমরা বসো। আজকে তুই আর রোহিত আমার দুপাশে বসবি। গর্বে না আমার বুকটা ফুলে যাচ্ছে, বুঝলি? রুদ্রদা, কি বুঝছো? রোহিত আর ফুলকিকে দেখছি নবাবগঞ্জের লোকজন চোখে হারাচ্ছে। আচ্ছা, এই খবরটা তো শুধু নবাবগঞ্জের লোকজনই জানে না, মানে আশেপাশে এলাকার লোকজনও জানে। সম্বর্ধনার কথাটাও নিশ্চয়ই শুনেছে। আমি কি করবো তাতে, বলো? না, কিছু করতে বলছি। এখন তুমি কিছু করতেও পারবে না, কিন্তু কোনো একটা প্ল্যান তো করতে হবে পরের জন্য। দিদি দিদি, তুমি কি সুন্দর নাচলে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো। কতবারই তোমরা দারুণ গাইলে, তোমার নাচটা খুব সুন্দর হয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। আস্তে আস্তে। সন্দেহ কিছু মনে করবেন না, ফুলকি এরকমই খুব সরল সাদাসিধে আর কি। আরে মনে কেন করবো বললো? মানুষের সঙ্গে মিশে যাওয়া শুধু বড় ভুল, বিশেষ করে আমাদের জগতে। বলো মেয়েটি কিন্তু বেশ। সনদা, আমি বলছিলাম যে আপনি যদি অনুমতি দেন তাহলে সবার কাজ শুরু করি। হ্যাঁ, বলছিলাম যে আমি চাইছিলাম ওদের ওই সম্বর্ধনার অ্যানাউন্সমেন্টটা সেটা আমি করব। সে তো খুব ভালো কথা। ওকে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আর সময় নষ্ট না করে সেই দুই নবীন নাগরিককে ডেকে নেব যাদের জন্য আজ নবাবগঞ্জের মুখ রক্ষা হয়েছে। প্লিজ ওয়েলকাম রোহিত রায়চৌধুরী এবং ফুলকি দাস। আমি যেভাবে বলবো সেভাবে চলবে, ভয় নেই, এসো। ঈশিতা একদম ঠিক কথাই বলেছে, এরা দুজন একসঙ্গে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সবাই ফুলকি দাসের পাকামির জন্য, মাস্টারমশাই, সনদ স্যার, প্রবোধদা সবাই তো গদগদ হয়ে যাচ্ছে। আপনাদের উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছে যে আপনারা আমাদের সিদ্ধান্তের সাথে একমত। আমাদের বঙ্গীয় উপকূল উন্নয়ন দল যে জনগণের সুরক্ষার জন্য সবসময় সতর্ক, এটা অন্তত আমরা আপনাদের বোঝাতে পেরেছি। এইটুকু অন্তত আপনাদের বোঝাতে পেরে আমাদের প্রত্যেকের খুব ভালো লাগছে। হ্যাঁ, হয়তো বিভিন্ন সময় এরকম হয় যে আমাদের চোখ এড়িয়ে অনেক অপরাধ ঘটে যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের জনগণেরা এগিয়ে আসে। আসলে আমাদের নবাবগঞ্জের বৈশিষ্ট্যই এটা, এখানে প্রশাসন এবং জনগণ হাতে হাত মিলিয়ে কাজ করে, এই ঠিক যেমন কাজ করেছেন ফুলকি দাস এবং রোহিত রায়চৌধুরী। আজকে আমি আর সময় নষ্ট না করে আমাদের বর্ষিয়ান নেতা, যিনি কলকাতা থেকে ছুটে এসেছেন, শ্রী সনদ সরকার মহাশয়কে অনুরোধ জানাবো তিনি যেন রোহিত রায়চৌধুরী এবং ফুলকি দাসের হাতে পুষ্পস্তবক তুলে দেন। কিছু বলুন। এই না না, তুমি ওই ফুলকি মেয়েটাকে বলো, জনগণ ওর কথা শুনে খুশি হবে। মেয়েটার ক্ষমতা আছে, ও সরলতা মানুষের ভালো লাগবে, তুমি ওকে বলো। আচ্ছা, একটু তো জব্দ হবে ফুলকি এবার নাকি? আচ্ছা, আমরা এবার সরে দাঁড়াবো। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন ফুলকি দাস। এইভাবে অন করতে, হ্যাঁ। সর্বনাশ করেছে, রুদ্র কি করলো এটা? ভয় পেও না, ভাবো জেঠুমনির সামনে কথা বলছো, তাহলেই হবে। আমি মানে আমি কেলেঙ্কারির পর থেকে তো আমারও মাইকের সামনে আতঙ্ক হয়, কি করে সাহায্য করবো ফুলকিকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।